বিসিএস পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এই ভিডিওতে আমরা এই বিষয়ের বিসিএস এ পর্যন্ত যত প্রশ্ন এসেছে সবগুলো একসাথে দেখব। যারা দ্রুত রিভিশন ও পরীক্ষামুখী প্রস্তুতি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা ভীষণ উপকারী হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব 50তম বিসিএস এ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত কি কি প্রশ্ন এসেছিল। দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয়। কি কারণে ব্যর্থ হয়? সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাব থাকলে। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাবে দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয়। কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? এটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত। সুশাসন কি? একটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত। জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কি কি? তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ হচ্ছে সত্য, সুন্দর ও সদ্গুণ। সত্য, সুন্দর ও সদ্গুণ এই তিনটি হলো জীবনের শ্রেষ্ঠ মূল্যবোধ। গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে গুণগত শিক্ষা। গুণগত শিক্ষা। সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়? সুশাসন প্রতিশ্রুতি দেয় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের। কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে? প্রেষণা। প্রেষণা প্রেষণা অর্থাৎ মোটিভেশন। মোটিভেশনই মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে। সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় সামাজিক ড্যাশ থেকে, প্রথা থেকে। সামাজিক প্রথা থেকেই সাংস্কৃতিক যে মূল্যবোধ সেগুলো বেশি আসে, অর্থাৎ উৎস। সাংস্কৃতিক মূল্যবোধের উৎস হচ্ছে সামাজিক প্রথা। সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? মূল্যবোধ এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কি থাকবে? মূল্যবোধ থাকবে। সেটি কোনটি? নাগরিকের অংশগ্রহণ। অর্থাৎ নাগরিকের অংশগ্রহণ সম্পন্ন ব্যবস্থাই হচ্ছে সাধারণের দৃষ্টিতে মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থা। মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে সবচেয়ে বেশি টেকসই করে তোলে? মানব উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন এই দিকটি সবচেয়ে বেশি টেকসই করে তোলে। মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে? মানব সম্পদ উন্নয়নকে বেশি টেকসই করে তোলে। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। সংবাদপত্রের স্বাধীনতা হলো একটি সামাজিক অধিকার যা নাগরিকদের তথ্য প্রাপ্তি, মতপ্রকাশ এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ প্রদান করে। মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা। স্বচ্ছতা কেন সুশাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে? কারণ এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়। কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে? নৈতিক আচরণ, নির্দেশক, বিশ্বাস ও নীতি। টেকসই উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে। ৪৭তম বিসিএস এ এসেছিল যে কয়টি প্রশ্ন সেগুলো হলো, নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? দক্ষতা। দক্ষতা পেশাগত নৈতিকতার উপাদান। উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? উপরের সবগুলো। কি কি আছে? উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় হলো উদ্দেশ্য, ফলাফল, প্রক্রিয়া। এই তিনটাই উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয়। জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? সংবিধানের জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়ে অনুচ্ছেদ 18 নম্বরে আছে। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বিষয়টি সংবিধানের মৌলিক অধিকার। এটি সংবিধানের কি? মৌলিক অধিকার। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে কিসের মাধ্যমে? সামাজিকীকরণের মাধ্যমে। সামাজিকীকরণের মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি কি? উপরে সবকটি। কি কি আছে? বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি হিসেবে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা। মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা,
মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। সুশাসন বিষয়টি সর্বপ্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট বিস্তারিতভাবে তুলে ধরে? 1992 সালে। কোন সালে? 1992 সালে। ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টটি সুশাসন সম্পর্কিত রিপোর্ট তুলে ধরে। বিশ্বব্যাংক 1989 সালে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করতে এক প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়। বিশ্বব্যাংক 1992 সালে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক প্রতিবেদনে সুশাসন বিষয়ক ধারণাটি বিস্তারিতভাবে তুলে ধরে। সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরেন? বিশ্বব্যাংক তুলে ধরেন। জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় 31শে অক্টোবর 2003 সালে। 31শে অক্টোবর 2003 সালে এই কনভেনশনটি হয় মেক্সিকোর মেরিডা শহরে। 7ই আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কতটি? 191টি। এরপরে 46তম বিসিএস। এখানে এসেছিল যে প্রশ্নগুলো, তার ভিতরে আছে অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থের রচয়িতা কে? পিটার সিঙ্গার। অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থের রচয়িতা পিটার সিঙ্গার। কোন নীতির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? কোন শ্রেণী? ঐচ্ছিক ক্রিয়া। এই ঐচ্ছিক ক্রিয়াই হচ্ছে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন কে? আরজালি মাতুব্বর। আরজালি মাতুব্বরই হলো বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক। নিচের কোনটি সুশাসনের মূল নীতি? সুশাসনের মূল নীতি কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। অবশ্যই সুশাসন থাকতে হলে সেখানে কি থাকতে হবে? অবশ্যই থাকতে হবে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। মানুষ হও এবং মরে বাঁচো উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হেগেলের। মানুষ হও মরে বাঁচো উক্তিটি করেছেন হেগেল। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? 2012 সালে। 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা পাশ হয়। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ, এটি বলেছেন বার্ট্রান্ড রাসেল বলেছেন। সুশাসনের 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। ও এ অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। এই অভিমত প্রকাশ করে বিশ্বব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশ এর উপাদান? স্মার্ট বাংলাদেশের 4টি উপাদান আছে, এর ভিতরে একটি উপাদান হলো স্মার্ট সোসাইটি। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। এই রিপাবলিক গ্রন্থে প্লেটো সর্বপ্রথম কি বলেছে? এই নীতি নৈতিকতার এই বিষয়টি তুলে ধরেছেন। 45তম বিসিএস এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর মধ্যে আছে প্রথমেই ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? ভালো মন্দ এটা যাচাই বাছাই করার ক্ষমতায় হচ্ছে কি? নৈতিক মূল্যবোধ। ভালো মন্দ এটি নৈতিক মূল্যবোধ। সুশাসনের পূর্ব শর্ত হলো কি? মত প্রকাশের স্বাধীনতা। যেখানে মত প্রকাশের স্বাধীনতা নাই সেখানে কি নাই? সুশাসন নাই। এজন্য সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। ল্যাটারিনিজম গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? এই প্রত্যয়টির উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক। সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্বব্যাংক। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অর্থনৈতিক দিক। কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অর্থনৈতিক দিক। জ্ঞান হয় পূর্ণ উক্তিটি করেছে সক্রেটিস বা জ্ঞানই পূর্ণ উক্তিটি করেছে সক্রেটিস। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলে? শুদ্ধাচার বলে। শুদ্ধাচার কাকে বলে? নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকেই শুদ্ধাচার বলে। মূল্যবোধের উৎস কোনটি? মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। যে আমাদের ভিতরে যে নৈতিক একটি চেতনা আছে এটাই হচ্ছে কি? মূল্যবোধের উৎস। শর্তহীন আদেশ ধারণাটি প্রবর্তক কে? শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তক হচ্ছে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট কোন ধারণার প্রবর্তক? শর্তহীন আদেশ। সুশাসনের মূল ভিত্তি কি? আইনের শাসন। আইনের শাসনই হচ্ছে সুশাসনের মূল ভিত্তি। যেখানে আইনের শাসন নাই সেখানে কি থাকবে না? কখনোই
সুশাসন থাকবে না। এজন্য সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। এরপরে 44তম BCS এ আসা প্রশ্নগুলো দেখি। যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে সেই গুণটির নামই হচ্ছে কি মূল্যবোধ। যে ভুল এবং সঠিকের পার্থক্য যে গুণের মাধ্যমে বুঝতে পারে সেই গুণটির নামই হচ্ছে কি মূল্যবোধ। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষই হচ্ছে শুদ্ধাচার। এটাই হচ্ছে কি শুদ্ধাচার। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে, সবগুলো বিধানেই দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে। কি কি বিধান ছিল? 1860 সালে প্রণীত দণ্ডবিধিতে, 2004 সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে এবং 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালাতে। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি বৃদ্ধি পাবে? বিনিয়োগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিদেশিরাও এখানে ইনভেস্ট করতে আসবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন বৃদ্ধি পায়। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি? জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হচ্ছে ইউএনসিএসি। ইউএনসিএসি। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? পরম সহিংসতা। পরম সহিংসতা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী কি? নৈতিকতা ও মূল্যবোধের অভাব। এই নৈতিকতা ও মূল্যবোধের অভাবের কারণেই রাষ্ট্র ও সমাজে দুর্নীতি বেড়ে যায়। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে কোথায়? দেখেন প্রথমে বলছে কোথায়? প্রাথমিকভাবে। একবারে শুরুতে কোথায় হয়? পরিবারে and then বিদ্যালয়ে। অর্থাৎ যদি বলে প্রাথমিকভাবে তাহলে অ্যান্সার হবে কোথায়? পরিবারেই হয়। কারণ পরিবারের পিতামাতা বা গুরুজনেরাই কি মানুষের মানবীয় গুণাবলীর সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটাতে সাহায্য করে। সততার জন্য সদিচ্ছা। সততার জন্য সদিচ্ছা এই কথাটি বলেছেন ইমানুয়েল কান্ট। এই কথাটি বলেছেন কে? ইমানুয়েল কান্ট। এরপর 43তম BCS এ যে প্রশ্নগুলো এসেছিল তার ভিতরে প্রথমে আছে নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। এই নৈতিক চেতনা থেকেই নৈতিক মূল্যবোধ আসে। অন লিবার্টি গ্রন্থের লেখককে? জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল কোন গ্রন্থ লিখেছে? অন লিবার্টি। উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গভর্নেন্স শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক হচ্ছে কে? ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট মনে রাখবেন, এইভাবে মনে রাখতে পারেন কর্তব্য কান্ট, কর্তব্য কান্ট, কর্তব্য কান্ট। কয়েকবার বলেন দেখেন মনে থাকবে। কর্তব্য কান্ট, কর্তব্য কান্ট। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কান্ট। হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স। হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। এই গ্রন্থটি লিখেছেন রাসেল। শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটি কে বলেছেন? এটি বলেছেন প্লেটো। প্লেটো, প্লেটো। সুন্দর একটি কথা, খুবই সুন্দর একটি কথা যে শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইনের তো আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। সেখানে যতই আইন থাকুক, শাসক যদি আইন না মানে তাহলে সেখানে আইন সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়বে। সুন্দর একটি কথা। এই কথাটি কে বলেছেন? প্লেটো বলেছেন। প্লেটো। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল আইন প্রণয়ন করা হয়? কত সালে? 2012 সালে। 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় 2012 সালে। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কতটি? বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান হচ্ছে 6টি। 6টি। কতটি? 6টি। 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 সুশাসনের উপাদান 6টি। কার মতে? বিশ্ব ব্যাংকের মতে। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। আইনের শাসনই হলো সুশাসনের মূল ভিত্তি। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব দেয়? সর্বোচ্চ সুখ। উপযোগবাদ। উপযোগবাদ এই নৈতিক
মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব দেয়। ৪১তম বিসিএস এ যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে কি কি রয়েছে দেখি। প্রথমেই, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? কোন মূল্যবোধ? অর্থাৎ রাষ্ট্রও স্বীকৃতি দিয়েছে, সরকারও দিয়েছে এবং গোষ্ঠী, অর্থাৎ সকল জায়গায় স্বীকৃত। কোনটি? সামাজিক মূল্যবোধ। এই সামাজিক মূল্যবোধটি সকল জায়গায় অর্থাৎ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? কর্তব্য নৈতিকতা, কর্তব্য কান্ট, ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট কর্তব্য নৈতিকতা ধারণাটি প্রবর্তন করেন। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কি? সমাজ। সমাজ, সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? প্রথমে সমাজের মাধ্যমে সভ্যতা, অর্থাৎ এই সমাজই হচ্ছে সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। কে এই অভিমত প্রকাশ করে? বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক প্রথমে বলে কি? সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে? রাসেল। রাসেল, পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? এটা একটা রিপিট প্রশ্ন। হ্যাঁ, জনস্বাস্থ্য নৈতিকতা সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। 18 নম্বর অনুচ্ছেদে, সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো। কি কি? যেমন আছে বিভিন্নতা, অর্থাৎ মূল্যবোধ এক এক জায়গায় এক এক স্থানে এক এক রকম হইতে পারে। পরিবর্তনশীলতা, চেঞ্জ হইতে পারে, যে এক সময় পূর্বে ছিল এক ধরনের, এখন এক ধরনের, কালচার অনুযায়ী বা সময় টাইমলি চেঞ্জ হইতে পারে, জেনারেশন ওয়াইজ চেঞ্জ হইতে পারে। আপেক্ষিকতা, এই সবগুলো হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য। প্লেটো সদ্গুণ বলতে কি বুঝিয়েছেন? প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। এই চারটা, অর্থাৎ প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়, এইগুলো থাকলে সদ্গুণ বলা যাবে সেটাকে। ওকে। মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়। মূল্যবোধ শিক্ষা কোথায় প্রাথমিকভাবে লাভ হয়? পরিবারে। এবং এই যে মূল্যবোধ শেখাটা কোথায় দৃঢ় হয়? এটা হয় শিক্ষার মাধ্যমে। আস্তে আস্তে শিক্ষিত হয় আর মূল্যবোধ শিক্ষাটা দৃঢ় হয়। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। এই উক্তিটি কে করেছেন? মিশেল ক্যাডমেসাস। ক্যাডমেসাস এই উক্তিটি করেছেন যে রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। 40তম বিসিএস এ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত আসা প্রশ্নগুলো হলো, প্রথমেই বাংলাদেশে নবনৈতিকতার প্রবর্তককে? নবনৈতিকতার প্রবর্তক হলো আরজালি মাতুব্বর। আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি রাজনৈতিক ও সামাজিক অনুশাসন। এটি হচ্ছে কি? রাজনৈতিক ও সামাজিক অনুশাসন। সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন। অবশ্যই অবশ্যই সভ্য সমাজ হইতে হইলে সেখানে কি থাকতে হবে? আইনের শাসন থাকতে হবে। আইনের শাসন যে সমাজে নেই সেই সমাজকে আমরা সভ্য সমাজ বলতে পারি না। বিপরীত বৈষম্য নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে বিপরীত বৈষম্য? সংখ্যালঘুদের ক্ষেত্রে এই নীতিটি প্রয়োগ করা হয়। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। এই নীতি, আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকেই কি বলে? মূল্যবোধ বলে। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। মৌলিক স্বাধীনতার উন্নয়নই হইল সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো কি? নিয়মিত কর প্রদান করা। নিয়মিত কর প্রদান করাই হলো সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য। মূল্যবোধের চালিকা শক্তি হলো কি? সংস্কৃতি। সংস্কৃতি হলো মূল্যবোধের চালিকা শক্তি। নরমালি আমরা যে মূল্যবোধগুলো পেয়ে থাকি এগুলো আমাদের সংস্কৃতি থেকে এসেছে। এজন্য আমরা বলতে পারি যে মূল্যবোধের চালিকা শক্তি বা উৎস, কোথা থেকে মূল্যবোধ এসেছে? এটা কোথা থেকে এসেছে? সংস্কৃতি থেকে। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হবে? বিনিয়োগ বৃদ্ধি পাবে। তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার? তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। তথ্য পাওয়া মানুষের এক ধরনের মৌলিক অধিকার। 38তম বিসিএস এর প্রশ্নগুলি দেখি কি কি আছে। প্রথমেই গোল্ডেন মিন। গোল্ডেন মিন হলো কি? দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থান, অর্থাৎ দুটি চরম পন্থা আছে এর মধ্যবর্তী অবস্থান, অর্থাৎ যেটাকে বাফার বলতে পারি আমরা, এটাকে বলে কি? গোল্ডেন মিন। কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করেন? অর্থাৎ সুশাসন সম্পর্কিত সর্বপ্রথম সংজ্ঞা দেয় বিশ্বব্যাংক, কিন্তু এখানে বলছে যে ইউএনডিপি কোন বছরে দেয়?
সালে 1997 সালে কে দেয়? ইউএনডিপি দেয়। শূন্যবাদ, শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, শূন্যবাদ ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, তার অর্থ কি? শূন্যবাদের অর্থ কি? কিছুই না, কিছুই না অর্থাৎ কিছুই নাই, এটাকেই বলে শূন্যবাদ। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কোথা থেকে? ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে সুশাসনের স্বচ্ছতা নীতি। সুশাসনের অনেকগুলো নীতি আছে, এর ভিতরে স্বচ্ছতা নীতিটাই সুশাসনের সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে? সুশাসনের সংজ্ঞা প্রদান করে প্রথমে বিশ্বব্যাংক কোন রিপোর্টের মাধ্যমে? শাসন প্রক্রিয়া ও উন্নয়ন। রিপোর্টটির নাম ছিল শাসন প্রক্রিয়া ও উন্নয়ন। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? সুশাসনের উপাদান নয় কোনটি? নৈতিক শাসন। নৈতিক শাসন, নৈতিক শাসন সুশাসনের উপাদান নয়। সুশাসনের অনেকগুলো উপাদান আছে, এর ভিতরে যেমন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, রুল অফ ল, পার্টিসিপেশন, এই ধরনের মেলাগুলো উপাদান আছে। এর ভিতরে নৈতিক শাসন সুশাসনের উপাদান নয়। নিচের কোনটি সাংস্কৃতিক উপাদান নয়? সাংস্কৃতিক উপাদান নয় আইন। আইন সাংস্কৃতিক উপাদান নয়। এখানে সাংস্কৃতিক উপাদান কি কি থাকতে পারে? প্রতীক থাকতে পারে, ভাষা থাকতে পারে, মূল্যবোধ থাকতে পারে, কিন্তু আইন সাংস্কৃতিক উপাদান নয়। জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? জেরেমি বেন্থাম যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। মূল্যবোধ পরীক্ষা করে কি? মূল্যবোধ পরীক্ষা করে ভালো ও মন্দকে, ন্যায় ও অন্যায়, নৈতিক অনৈতিক, অর্থাৎ আমাদের ভিতরে কোনটি ভালো ও মন্দ, কোনটি ন্যায় অন্যায়, কোনটি নৈতিক কোনটি অনৈতিক, এই যে যাচাই বাছাই করার যে ক্ষমতা, এটাই হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ উপরের সবগুলোই মূল্যবোধ পরীক্ষা করে। এরপরে 37তম বিসিএস এ আসা প্রশ্নগুলো দেখতে পারি আমরা। এক্ষেত্রে আছে কি কি আছে দেখি। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা, যেমন একজন প্রশাসক বা ব্যবস্থাপকের দায়িত্বশীলতা আছে কিন্তু তার ভিতরে নৈতিকতা নাই, তাহলে কিন্তু বিষয়টা খুব বাজে হয়ে যাবে। দক্ষতা আছে কিন্তু নৈতিকতা নাই, তাহলে হবে না। সরলতা আছে কিন্তু নৈতিক, সে ব্যক্তিগতভাবে সে নৈতিক না বা নৈতিকতা নাই তার ভিতরে, তাহলে হবে না। অর্থাৎ অবশ্যই তার ভিতরে প্রথমত কি থাকতে হবে? সে নৈতিকতা থাকতেই হবে। দক্ষতা একটু কম হইলেও হবে বা দায়িত্বশীলতা একটু কম হইলেও হবে, কিন্তু নৈতিকতার ঘাটতি থাকা যাবে না। তাই আমরা বলতে পারি একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের মধ্যে মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। সত্য ও ন্যায়ই হচ্ছে আমাদের চিরন্তন মূল্যবোধ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলে? কাকে বলা হয়? চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমই হলো আমাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন কোন মূল্যবোধ গুরুত্বপূর্ণ নয়? সৃজনশীলতা। এখানে সৃজনশীলতা না থাকলেও হবে সরকারি সিদ্ধান্ত প্রণয়নে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেখানে বিশ্বস্ততা থাকতে হবে, সেখানে নিরপেক্ষতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, অংশগ্রহণমূলক থাকতে হবে, এরকম অনেক কিছু থাকতে হবে, কিন্তু সৃজনশীলতা না থাকলেও সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোনো সমস্যা নাই। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে? ইউএনডিপি 9টি উপাদান উল্লেখ করেছে। সুশাসন নিশ্চিতকরণে ইউএনডিপি 9টি উপাদানের কথা উল্লেখ করেছে। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? কোনটি নৈতিক মূলনীতি নয়? কোনটি? সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ। না, এটা হতে পারে না। সুশাসনের জন্য যে কোনো মানুষের ভিতরেই সুশাসন থাকতে পারে, নিম্ন শিক্ষিত হইলেও তার ভিতরে অবশ্যই সুশাসন থাকতে পারে, কারণ এটি এমন একটি জিনিস যেটার মাধ্যমে আমরা ভালো মন্দ, ঠিক বেঠিক, সত্য মিথ্যা, নৈতিক অনৈতিকের পার্থক্য, অর্থাৎ এই ধরনের যারা পার্থক্য সৃষ্টি করতে পারে, হ্যাঁ, তারাই এই সুশাসনের সুশাসনটা তারাই বিলিভ করে, এই সুশাসন তারাই ধারণ করে। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা। নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটি? নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়। এটি উক্তিটি করেছে ম্যাককর্নি। ম্যাককর্নি উক্তিটি করেছে। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। জনগণ, রাষ্ট্র ও সরকারের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। 36তম বিসিএস এ আসা প্রশ্নগুলো এবার আমরা দেখি। প্রথমেই নৈতিক ভাবে বলা হয় মানব জীবনের
নৈতিক আদর্শ, নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। পাওয়ার, এ রাসেল সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার? রাসেলের। একটা সুন্দর টোটকা আছে এটা মনে রাখার জন্য। আপনারা যারা ক্রিকেট খেলা দেখে থাকেন তারা দেখবেন যে রাসেলের সিক্স মারার জন্য অনেক বেশি তার মাসেল পাওয়ার আছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন এই যে পাওয়ার, রাসেলের সিক্স মারার যে পাওয়ার, এটাই হচ্ছে রাসেলের পাওয়ার। অর্থাৎ এই বইটি লিখছে পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, বইটি লিখেছে কে? বার্টন রাসেল। সুবর্ণ মধ্যক, সুবর্ণ মধ্যক অর্থাৎ গোল্ডেন মিন, যেটাকে আমরা পড়েছি এর আগে। সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন হচ্ছে দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। নৈতিক আচরণ বিধি, কোড অফ এথিক্স বলতে বোঝায় উপরের তিনটি, কোন তিনটি দেখা যাক? মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে, বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণ বিধি, দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম মানদণ্ড ও আচরণ বিধি। এই তিনটাই হচ্ছে কি নৈতিক আচরণ বিধি। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে, অর্থাৎ ব্যক্তিগত মূল্যবোধ লালন করে। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির ভিতরেই কি সে চায় স্বাধীন হতে, এজন্য কি ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে কি সম্পর্ক স্থাপন করে? আস্থার সম্পর্ক গড়ে তোলে। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে কি? অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নই হলো সুশাসনের পূর্বশর্ত। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ। জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ। সুশাসনের পথে অন্তরায় অর্থাৎ বাধা কোনটি? সুশাসনের পথে বাধা হলো স্বজনপ্রীতি করা যাবে না। স্বজনপ্রীতি করলে সেখানে আর সুশাসন থাকবে না। ৩৫তম বিসিএস এ নৈতিকতা মূল্যবোধ সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এবার আমরা দেখি। প্রথমেই আছে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন, এটাই হচ্ছে নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয়। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? মানুষের কোন ক্রিয়া? ঐচ্ছিক ক্রিয়াই হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো মন্দ, উচিত অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে। আর উপর্যুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ। আকস্মাৎ ঘটে যাওয়া বা হঠাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নিয়ে নীতিবিদ্যায় আলোচনা করে না। অর্থাৎ যেটা মানুষ ইচ্ছাকৃতভাবেই করে সেটাই হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। হঠাৎ ঘটে গেছে এরকম কোনো বিষয় নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না। মূল্যবোধ কি? মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, এটাই হচ্ছে মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আইনের শাসন, নৈতিকতা ও সাম্য। এই তিনটাই হচ্ছে সামাজিক মূল্যবোধের ভিত্তি। সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো আইনের শাসন, নৈতিকতা, সাম্য। সুশাসনের পূর্বশর্ত কি? সুশাসনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সুশাসন থাকতে পারে না। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ হয়েছিল? পূর্বে এটা যেহেতু টার্গেট অর্জন হয়ে গেছে, এটা কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? সুশাসনের অর্থনৈতিক দিকের উপরে। আইনের চোখে সব নাগরিক সমান। বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ২৭ নম্বর ধারায়। ২৭ নম্বর ধারা অনুযায়ী আইনের চোখে সকলেই সমান। জোহেন্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? সুশাসনের সাথে টেকসই উন্নয়নের অধিকতর গুরুত্ব দেয়। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্বব্যাংক। এই বিশ্বব্যাংকই সর্বপ্রথম সুশাসন শব্দটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সুশাসনের অন্তরায়, অর্থাৎ নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম না থাকলে সুশাসন সেখানে থাকবে না। অর্থাৎ নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম চর্চার বাধা প্রদান করলে বা বাধা দিলে সেখানে সুশাসন থাকতে পারে না। সম্মানিত চাকরি প্রার্থী,
এগুলোই ছিল এ পর্যন্ত নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের উপরে আসা এমসিকিউ। ভিডিওটি যদিও একটু বড় হয়ে গেল, ইনশাল্লাহ আপনারা একটু দেখে দেখে বুঝে বুঝে পড়বেন। আশা করি এর ভিতর থেকে আপনারা অনেকগুলো কমন পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।